আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গত 11 বছরে দেশ থেকে পাচার হয়েছে $234 কোটি। সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সংবিধানে পরিবর্তন আনতে বিশেষ কমিটি গঠন ইস্যুতে বিরোধীদের ওয়াকআউট। হামের ভয়াবহতা ও আতঙ্কের মাঝে জরুরি টিকা কার্যক্রমের ঘোষণা দিল মন্ত্রণালয়। 6 মাস থেকে 10 বছর বয়সীদের ভ্যাকসিন শুরু রোববার। ঢাকার কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানার সন্ধান। ঘনবসতিপূর্ণ এলাকায় চলছিল উৎপাদন, আসল মেডিসিনের সাথে মিলিয়ে বিক্রি করতে একটি চক্র। তেলের জন্য পাম্পে অপেক্ষা আর মজুদ বিরোধী অভিযান অব্যাহত। বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার। ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। 2009 থেকে 2023 সালের মধ্যে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচারকৃত অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলমান। প্রধানমন্ত্রী জানান, সেসব অর্থ দেশের জন্য ব্যয় করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির শঙ্কা নেই বলেও সংসদকে জানান সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দুর্নীতির টুটি চেপে ধরে দেশের অর্থ কিভাবে জনস্বার্থে ব্যবহার করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এই পর্বে প্রথম প্রশ্নটি গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য তাসিনা রুশদীর লুনার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমে অগ্রগতি নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের প্রতিনিধিত্ব করাও প্রধানমন্ত্রীর দায়িত্ব। জানান, পয়লা বৈশাখের দিন 10 জেলায় প্রায় 22,000 কৃষকের হাতে পাইলট প্রজেক্টের আওতায় কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচির মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্ন ছিল, এসব কার্ড বাস্তবায়নে সরকারের বাজেট বরাদ্দ কেমন হবে এবং তা মূল্যস্ফীতির শঙ্কা বাড়াবে কিনা। প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জানান, পতিত আওয়ামী লীগ শাসনামলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। প্রধানমন্ত্রী জানান, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাঁর সরকার। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এছাড়া ভুটানের বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দুদেশের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধান সংস্কার না সংশোধন, এমন প্রশ্নে গণভোট অগ্রাহ্য ও অমান্য করার দাবি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত এনসিপির সংসদ সদস্যরা অধিবেশন চলাকালে একযোগে বেরিয়ে যান। পরে সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচির হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা কোনো সিদ্ধান্ত, প্রস্তাব বা বিলের ওপর আলোচনা ছিল না। মঙ্গলবার সংসদের মুলতবি প্রস্তাবে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে বিরোধী দলীয় নেতার তরফ থেকে গণভোটের আলোকে সংবিধান সংস্কার ও এ সংক্রান্ত বিশেষ কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবারের অধিবেশনে আসরের নামাজে বিরতির পর শুরু হয় আবারও মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। গেল দিনের আলোচনায় আইনমন্ত্রী বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলে দাবি জানান তিনি। সেই সঙ্গে গণভোট বাস্তবায়নের প্রতিকার পাননি জানিয়ে ওয়াকআউটের সিদ্ধান্তও জানান সংসদকে। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে তেমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। ষষ্ঠ দিনের এই অধিবেশনে সরকার সমর্থকদের আনা আরেকটি নোটিশ নিয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান স্পিকার। কিন্তু ওয়াকআউটের সিদ্ধান্ত অটল থাকে বিরোধী দল। এরপর রাত প্রায় 8:30 পর্যন্ত চলা অধিবেশনে আর যোগ দেয়নি তারা। আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। পরে সংসদের সভাকক্ষে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই আলোচনা সিদ্ধান্ত প্রস্তাব, বিল বা আইন ছিল না। মুলতবি প্রস্তাবের উপর কেবল আলোচনাই হয়। ত্রয়োদশ সংসদের
সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণের সময় প্রথম ওয়াকআউট করে বিরোধী দল। ষষ্ঠ দিনের মাথায় আবারও দ্বিতীয়বারের মতো এই ওয়াকআউট দেখল জাতীয় সংসদ। জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কমিটি গঠন করা হবে শিগগিরই। এটি সংবিধান সংশোধন কমিটি হিসেবে উল্লেখ করছে সরকারি দল। এখানে আপত্তি বিরোধী দলের। তারা বলছেন সংশোধন খুব ছোট বিষয়, তাই কমিটি হতে হবে সংবিধান সংস্কারের, যেখানে থাকতে হবে সমান সংখ্যক সদস্য। চিফ হুইপ জানিয়েছেন 15 থেকে 20 জনের কমিটিতে সদস্য রাখা হবে আনুপাতিক হারে। আগামী 5 এপ্রিল রোববার থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্ত জানান। বলেন, টিকা কার্যক্রমের সাথে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু সিদ্ধান্তে টিকা কেনায় সময়ক্ষেপণ হয়েছে। এতে টিকার মজুদ ফুরিয়েছে, যার প্রভাব পড়েছে হাম ছড়ানোর ক্ষেত্রে। এরই মধ্যে হামে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা 1000-এর কাছাকাছি। এ অবস্থায় হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 5 এপ্রিল রবিবার থেকে। এর আগে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হচ্ছে হাম আক্রান্ত এলাকাগুলোতে। এজন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে 2,19 লাখ টিকা। স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা বলছেন, সরকার টিকা সংকট নিয়ে যাত্রা শুরু করলেও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে শুরু করেছে হামের ক্যাম্পেইন। হাম ছড়ানোর সাথে সাথে নিয়েছে পদক্ষেপ, এক্ষেত্রে আতঙ্ক না ছড়ানোর আহ্বান তাদের। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী 2018 সাল থেকে টিকা কার্যক্রম বন্ধ, কয়েকদিন আগে দেয়া তার এই বক্তব্য থেকে সরে আসেন। তবে এবারে টিকা কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার কেরানীগঞ্জের এক কারখানায় তৈরি হচ্ছে ভারতের 5টি কোম্পানির ওষুধ, কিন্তু সবই নকল। কোনোটি বন্ধ্যাত্ব চিকিৎসার, কোনোটি আবার শিশুদের জন্য। খোদ আমদানিকারক প্রতিষ্ঠানই আসল ওষুধের সঙ্গে এইসব নকল ওষুধ সরবরাহ করে আসছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। বুধবার এই কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। কেরানীগঞ্জের একটি আবাসিক এলাকা, চারপাশে জনবসতি হলেও 2টি বাসায় আছে কারখানা। এই ওষুধের নাম পিসুটপ, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার হয়। প্রতিটি ট্যাবলেটের বাজার মূল্য 77 টাকা। বড়কে লেখা ভারতীয় কোম্পানি ওরিয়ন লাইফ সায়েন্স বানিয়েছে এটি, অথচ তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। একই কোম্পানির আরও কয়েকটি ওষুধ বানানো হয় এখানেই। আরেকটি কক্ষে বানানো হয় শিশুদের কয়েক ধরনের মাল্টিভিটামিন। এগুলোর প্রতিটি সিরাপের মূল্য 300 থেকে 500 টাকা। নাম ভিন্ন হলেও সব সিরাপ বানানো হয় একই উপাদানে। ওষুধ ছাড়াও এখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের ট্রিলাস্টিন ক্রিম, যার প্রতিটির মূল্য 6000 টাকা। বাদ যায়নি ভারতীয় মেডিকেটেড শ্যাম্পুও। পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কসমেটিকও তৈরি হয় এখানে। কারখানার কর্মীরা জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠানের হয়ে তারা এসব ওষুধ ও কসমেটিক বানিয়ে আসছিলেন। অভিযানে কারখানার মালিককে আটক করতে পারেনি র্যাব। 3 মাস আগেই তার আরেকটি কারখানা সিলগালা করা হয়েছিল, ধরা ছোঁয়ার বাইরে আমদানিকারক প্রতিষ্ঠানও। পরে কারখানার যন্ত্রপাতি ও সব নকল ওষুধ